নমস্কার বন্ধুরা, আমি বিল্টু। তোমাদের সবাইকে আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল সায়েন্স অ্যান্ড ইলেকট্রিক্যাল মাস্টারজিতে স্বাগত। ইতিমধ্যে দশম শ্রেণীর আমরা ভৌত বিজ্ঞানের প্রথম যে অধ্যায় ছিল পরিবেশের জন্য ভাবনা, সেটা আমরা শেষ করে ফেলেছি ডিটেলসভাবে পড়ে। আজকে আমরা জীবন বিজ্ঞানের তোমাদের দশম শ্রেণীর জন্য যে সিলেবাস আছে সেটা ডিটেলসে আলোচনা করব। তো প্রথমে আমরা দেখে নেব যে জীবন বিজ্ঞানে আমাদের এই 5টা অধ্যায় পড়তে হবে। প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলস সিলেবাস আমরা আলোচনা করব। তো দেখো 5টা অধ্যায় কি কি না, প্রথম অধ্যায় হচ্ছে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, দ্বিতীয় অধ্যায় হচ্ছে কোষ বিভাজন ও কোষ চক্র, তৃতীয় অধ্যায় হচ্ছে বংশগতি ও কয়েকটি জিনগত রোগ, চতুর্থ অধ্যায় হচ্ছে অভিব্যক্তি ও অভিযোজন, আর সর্বশেষ অধ্যায় হচ্ছে পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। এবার নেক্সট স্লাইডে আমরা কি করব, প্রত্যেকটা অধ্যায়ের ডিটেলস সিলেবাস আমরা জানবো। এরপর চলে যাব আমরা নেক্সট স্লাইডে। তাহলে দেখো প্রথম অধ্যায় আমাদের কি ছিল, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়। এবার জীবজগতের মধ্যে কি কি পড়ে, উদ্ভিদও পড়ে আবার প্রাণীও পড়ে। তাহলে উদ্ভিদের জন্য কিছু টপিক থাকবে, প্রাণীর জন্য কিছু টপিক থাকবে। তাহলে দেখো অধ্যায় 1.ক 1.খ এরকম করে আমি দেখিয়ে দিয়েছি তোমাদের। তাহলে উদ্ভিদের জন্য আমাদের দুটা টপিক আছে, একটা হচ্ছে কি উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান, উদ্ভিদের সেন্সিটিভিটি কত এবং উদ্ভিদ কিভাবে সাড়া দান করে, হয়েছে যেমন মানুষকে ডাকলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়। এবার উদ্ভিদ কিভাবে কমিউনিকেশন করে, চলনের মাধ্যমে কমিউনিকেশন করে, সেইটা আমরা দেখব। তাহলে এর মধ্যে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদানের মধ্যে কি আছে, একটা হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে আভ্যন্তরীণ। বাহ্যিক সাড়া প্রদান করে কিসের মাধ্যমে, না চলনের মাধ্যমে। আর আভ্যন্তরীণ সাড়া প্রদান কিসের মাধ্যমে করে, না হরমোনের মাধ্যমে, হয়েছে। তাহলে দেখো প্রথমে আছে কি 1.ক-তে উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান। এর মধ্যে আমাদের কি কি পড়তে হবে, 1 নম্বর হচ্ছে পরিবেশের পরিবর্তন শনাক্তকরণ ও উদ্ভিদের সাড়াদান পদ্ধতি, হয়েছে। যেমন ধরো একটা যদি আমরা পাহাড়ি অঞ্চলের উদ্ভিদকে, পাইন, ফার, যেগুলার পাতাগুলো এরকম পিরামিডের মতো থাকে, ওদেরকে এনে যদি আমরা ক্রান্তীয় অঞ্চলে মানে যেখানে গরম সেখানে রাখি, তাহলে ওরা কি করবে, সারভাইভ করতে পারবে না। তাহলে ওরা ভেতর থেকে একটা সাড়া দেবে, ওই সব আমরা পড়বো এই প্রথম টপিকে। আর তার অভ্যন্তরীণে যে চেঞ্জগুলো হবে সেগুলো আমরা পড়বো এই সেকেন্ড টপিকে। আর এই টপিকে আমাদের কি পড়তে হবে, উদ্ভিদের চলন, উদ্ভিদের চলন কত প্রকার হয়, কি হয়, সেগুলো আমরা ডিটেলসে জানবো। আমাদের 2 নম্বর উদ্ভিদের জন্য টপিক কি হচ্ছে, উদ্ভিদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, অর্থাৎ হরমোন, উদ্ভিদ হরমোন আমাদের পড়তে হবে। তার মধ্যে আমরা আবার কি পড়ব, উদ্ভিদের বিভিন্ন কাজের নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা এবং হরমোনের ভূমিকা। উদ্ভিদ তার বিভিন্ন শারীরবৃত্তীয় কাজ, যেমন সালোক সংশ্লেষের মাধ্যমে খাদ্য তৈরি করা, কি তার যে শাখা প্রশাখা আছে তার প্রসারণ ঘটানো, এগুলা জন্য অভ্যন্তরীণে হরমোন কিভাবে নিয়ন্ত্রণ করে সেইটা পড়ব। 2 নম্বরে আছে কি আমাদের উদ্ভিদ হরমোনের বৈশিষ্ট্য, উদ্ভিদ হরমোনের কি কি বৈশিষ্ট্য আছে সেইটা আমরা জানবো। আর সর্বশেষে আমরা পড়ব কি উদ্ভিদ হরমোনের প্রকারভেদ। এবার হচ্ছে কি আমরা প্রাণীর জন্য যা যা আছে, আমরা নেক্সট স্লাইডে প্রাণীর জন্য চলে যাব। এরপর দেখো উদ্ভিদের জন্য আমরা দেখলাম, এবার প্রাণীদের কি কি আছে, প্রাণীদের আছে প্রাণীদের সাড়া প্রদান এবং রাসায়নিক সমন্বয়, অর্থাৎ প্রাণীদেহে হরমোনের কি কাজ আছে, হরমোনের কি বৈশিষ্ট্য আছে, অন্তঃক্ষরা গ্রন্থি থেকে কোন কোন হরমোন নিঃসৃত হয়, তাদের কাজ কি, সেই সম্পর্কে আমরা পড়ব এই টপিকের মধ্যে। এরপরে আছে কি প্রাণীদের সাড়া প্রদান এবং ভৌত সমন্বয়। ভৌত সমন্বয় প্রাণীদের কিসের দ্বারা হয়, স্নায়ুতন্ত্রের দ্বারা। সেখানে আমরা কি পড়ব, স্নায়ুতন্ত্রের গঠন, স্নায়ুতন্ত্রের কাজ, স্নায়ুতন্ত্রের কি কি অংশ আছে, তাদের কি কি কাজ আছে, সেখানে আমরা ডিটেলসে সেই জিনিসগুলো পড়ব। এবং সর্বশেষে কি আছে, এই চ্যাপ্টারের শেষ টপিক হচ্ছে প্রাণীদের সাড়া প্রদানের একটি প্রকার হিসাবে গমন। উদ্ভিদের ক্ষেত্রে আমরা যেরকম পড়েছিলাম চলন, প্রাণীর ক্ষেত্রে আমরা পড়ব গমন। তাহলে এই গেল আমাদের প্রথম চ্যাপ্টারের সমস্ত সিলেবাস। এরপর আমরা চলে যাব দ্বিতীয় চ্যাপ্টারে। এরপরে দেখো আমাদের দ্বিতীয় অধ্যায় কি ছিল, না জীবনের প্রবাহমানতা। এবার এই জীবনের প্রবাহমানতার মধ্যে আমাদেরকে কি পড়তে হবে, কোষ বিভাজন পড়তে হবে, যে কি কি পদ্ধতিতে কোষ বিভাজিত হয়। যখন আমরা পড়ব তখন দেখব ডিটেলসে, অ্যামাইটোসিস, মাইটোসিস, মিওসিস কোষ বিভাজন পড়ব। কোষ চক্র পড়ব, কোষ চক্রের বিভিন্ন দশা, G1 দশা, G2 দশা, সংশ্লেষ দশা, ওগুলা সম্পর্কে আমরা ডিটেলসে পড়ব। তারপরে জনন পড়ব, জননের মধ্যে যৌন জনন, অযৌন জনন, অঙ্গজ জনন, উদ্ভিদের জনন, প্রাণীর জনন, বিভিন্ন প্রকার জননের প্রকারভেদ পড়ব, তাদের সংজ্ঞা পড়ব। তারপরে হচ্ছে কি
যে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন সম্পর্কে পড়ব, আর হচ্ছে সবশেষে বৃদ্ধি ও বিকাশ, যে মানবের কীভাবে বৃদ্ধি ও বিকাশ হয় সেই সম্পর্কে পড়ব। এই গেল আমাদের দ্বিতীয় অধ্যায় জীবনের প্রবাহমানতা। এরপরে আমাদের তৃতীয় অধ্যায় বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ হয়েছে। তো এর মধ্যে আমরা কি পড়ব, বংশগতি ও প্রকরণ, বংশগতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ শব্দের ব্যাখ্যা, যেমন অ্যালিল কাকে বলে, অ্যালিলোমর্ফ কাকে বলে, জিনোম কাকে বলে, ওই সব জানবো। মটর গাছের উপর মেন্ডেলের কাজ, যে মেন্ডেল তার যে পরীক্ষা করেছিলেন সেখানে মটর গাছেই কেন নির্বাচন করেছিলেন, আলাদা গাছ কেন নির্বাচন করেননি, মটর গাছের 7 জোড়া বিপরীত বৈশিষ্ট্যের কোনটা প্রকট বৈশিষ্ট্য, কোনটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, ওইগুলো জানবো। তারপরে হচ্ছে মেন্ডেলের বংশগতি সূত্র, মেন্ডেলের 2টা বংশগতি সূত্র আছে সেটা জানবো। সেখানে তারপরে দ্বিতীয় সূত্রে কি বিচ্যুতি আছে অর্থাৎ কি ভুল আছে সেটা জানবো আমরা সেখানে। তারপরে আমরা পড়বো কি, যে মানুষের লিঙ্গ নির্ধারণ পদ্ধতি, অর্থাৎ যে গর্ভের মধ্যে সন্তান কন্যা সন্তান হবে না পুত্র সন্তান হবে সেটা আমরা এখান থেকে জানতে পারবো। এটা খুবই ইন্টারেস্টিং বিষয়। তারপরে হচ্ছে যে জিনগত কয়েকটি রোগের মধ্যে আমরা পড়বো থ্যালাসেমিয়া পড়বো, হিমোফিলিয়া পড়বো, বর্ণান্ধতা বা কালার ব্লাইন্ডনেস পড়বো, আর হচ্ছে থ্যালাসেমিয়া ও জেনেটিক কাউন্সিল পড়বো। এরপর আমরা নেক্সট স্লাইডে চলে যাব। এবার দেখো আমাদের যে 4 নম্বর অধ্যায় আছে অভিব্যক্তি ও অভিযোজন, সেখানে আমাদের কি কি পড়তে হবে না, অভিব্যক্তির ধারণা, অর্থাৎ যে প্রথমে তো বাঁদর থেকে কিভাবে পরিবর্তন হয়ে হয়ে মানুষে আসলো সেই সম্পর্কে আমরা জানবো। এখানে জীবনের উৎপত্তি, প্রথম জীবন কোথায় উৎপন্ন হয়েছিল, জলে না স্থলে, জলে যদি কি রাসায়নিক যৌগ থেকে কি উৎপন্ন হয়ে জীবনের প্রথম উৎপত্তি হয়েছিল সেখানে আমরা জানবো, কুয়াশার ভেদ তথ্য ওইসব। এরপর জৈব অভিব্যক্তির মতবাদ, জৈব অভিব্যক্তি সম্পর্কে বিভিন্ন বিজ্ঞানী যেমন হুগো দা ভ্রিস, লেমার্ক, ডারউইন কি বলেছেন সেই সম্পর্কে জানবো। লেমার্কবাদ, লেমার্ক অভিব্যক্তি সম্পর্কে কি বলেছেন সেটা জানবো। ডারউইনবাদ অভিব্যক্তি সম্পর্কে ডারউইন কি বলেছেন সেটা জানবো। এবার তাদের ফল্টগুলো জানবো, যে আর তাদের যুক্তির সাপেক্ষে প্রমাণগুলো জানবো। এরপর হচ্ছে কি অভিব্যক্তি সাপেক্ষে প্রমাণসমূহ, যে কি এমন প্রমাণ আছে যা অভিব্যক্তিকে সত্য বলে প্রমাণিত করে। সেখানে আমরা ঘোড়ার পায়ের গঠন সম্পর্কে পড়ব। আর হচ্ছে কি বিভিন্ন জীবের আচরণ, এটা অভিযোজনের মধ্যে পড়বে, যে কোন জীবের কীরকম আচরণ। যেমন সেখানে আমরা উটের যে ওয়াটার স্যাক আছে, জলথলি আছে সে সম্পর্কে জানবো, মৌমাছির ওয়াকটেল ড্যান্স সম্পর্কে জানবো। হ্যাঁ, আর হচ্ছে কি অভিযোজন, অভিযোজন মানে যে একটা অঞ্চলে এসে একটা জীব কিভাবে নিজেকে মানিয়ে নেবে, মানিয়ে নেওয়ার জন্য তার শারীরিকভাবে কি পরিবর্তন আসবে সেইগুলো সেখানে আমরা জানবো। অভিযোজনের মধ্যে পায়রার বায়ুথলি পড়ব, তারপর হচ্ছে মাছের পটকা পড়ব, সুন্দরী গাছের শ্বাসমূল পড়ব, এইগুলো আমাদের অভিযোজনের মধ্যে পড়তে হবে। এরপরে সর্বশেষ যে অধ্যায় আছে আমাদের পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। বর্তমানে পরিবেশ দূষণ এত পরিমাণে হচ্ছে যে মানব জাতিকে এবং ছাত্র সমাজকে সচেতন করার জন্য, তোমরা ইতিমধ্যে জেনে গেছো ভৌত বিজ্ঞানেও আমরা প্রথম এই অধ্যায়টা পড়েছি, এই 2টা চ্যাপ্টার অনেকটা রিলেটেড, অর্থাৎ পরিবেশ দূষণ সম্পর্কে ছাত্র সমাজকে সচেতন অবগত করার জন্য মাননীয় পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ এটা সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে। তো এর মধ্যে কি পড়তে হবে দেখো, নাইট্রোজেন চক্র পড়তে হবে আমাদের, অ্যামোনিফিকেশান, নাইট্রিফিকেশান, ডিনাইট্রিফিকেশান, এগুলো পড়বো আমরা তার মধ্যে। তারপর হচ্ছে পরিবেশ দূষণ, পরিবেশ দূষণের মধ্যে আমরা আবার কি পড়বো, বায়ু দূষণ, জল দূষণ, শব্দ দূষণ, বায়ু দূষণের কারণ, বায়ু দূষণের ফলাফল, বায়ু দূষণের প্রতিকার, প্রত্যেকটার একই রকম, জল দূষণের ক্ষেত্রেও শব্দ দূষণের ক্ষেত্রেও। এরপরে পরিবেশ এবং মানব স্বাস্থ্য, বিভিন্ন প্রকার দূষণের জন্য মানুষের স্বাস্থ্যের উপর কি প্রভাব পড়ে, যেমন জল দূষণের ফলে কি হয়, কলেরা, ডায়রিয়া এইগুলো হয়। বায়ু দূষণের ফলে কি হয়, হাঁপানি, শ্বাসকষ্ট। শব্দ দূষণের ফলে কি হয়, মানুষ বধির হয়ে যায়, বোবা হয়ে যায়, এইগুলো আমরা সেখানে পড়ব। এরপরে হচ্ছে জীববৈচিত্র্য ও তার সংরক্ষণের গুরুত্ব পড়ব, যে জীববৈচিত্র্য কেন আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে পড়ব জীববৈচিত্র্যের হটস্পট, ভারতে যে 4টা হটস্পট আছে সেই 4টা হটস্পট সম্পর্কে আমরা জানব। আর জীববৈচিত্র্যের হ্রাসের কারণ জানবো, যে এত জীব থাকতো এখন জীবের সংখ্যা কেন কমে গেছে, যেমন সেখানে চোরা শিকার, তারপরে হচ্ছে অরণ্য ধ্বংস হয়ে যাওয়া, এইসব কারণগুলো আমরা পড়বো এখানে। আর হচ্ছে কি সুন্দরবনের পরিবেশগত সমস্যা, যে সুন্দরবনে আগে এত জীববৈচিত্র্য থাকতো এখন জীববৈচিত্র্য কমে যাচ্ছে কেন,
কি তার প্রতিকার হবে সেই সম্পর্কে পড়ব। আর কি ভারতের কিছু বিপন্ন প্রজাতি ও তাদের সংরক্ষণ, যেমন ভারতে আগে রেড পান্ডা, জায়ান্ট পান্ডা পাওয়া যেত, এখন কিন্তু রেড পান্ডা, জায়ান্ট পান্ডা সিকিমেও খুব কম পরিমাণে পাওয়া যায়। কেন পাওয়া যাচ্ছে না, যে কটা পাওয়া এখনও আছে তাদেরকে কিভাবে আমরা বাঁচিয়ে রাখবো সেই সম্পর্কে আমরা সেখানে আলোচনা করব। আজকের ভিডিও এই পর্যন্ত, এরপরে আমাদের পরের দিন দেখা হবে। নমস্কার।